वो जो नेताजी के इस्तेमाल करने वाली रोलेक्स घड़ी हुआ करती थी वो यहाँ पर मिली है। इसके अलावा एक वो ओमेगा घड़ी भी इस्तेमाल करते थे, वो भी यहाँ पर मिली है। तो क्या वजह है कि जो नेताजी जिन घड़ियों को इस्तेमाल करते थे वही घड़ियां गुमनामी बाबा के पास से मिल रही हैं। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সমার্থক একটি নাম। 1945 সালে তার অন্তর্ধান জাতিকে এমন কিছু প্রশ্নের সামনে দাঁড় করায় যেগুলির উত্তর আজও মেলেনি। কিন্তু যদি তার গল্প এখানেই শেষ না হয়, যদি নেতাজি অন্য পরিচয়ে বেঁচে থাকেন, আসুন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং গুমনামি বাবার রহস্যময় কাহিনীর এক চমকপ্রদ যাত্রায় স্বাগতম। 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটকের জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বোস। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন যিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ভারতে ফিরে আসার পর ভারতীয় জাতীয় কংগ্রেসে তার বিপ্লবী কার্যক্রম শুরু হয়। কংগ্রেসের মধ্যপন্থী নীতিতে অসন্তুষ্ট হয়ে বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং স্বাধীনতা অর্জনের জন্য আরও চরমপন্থী পদ্ধতি অবলম্বন করেন। 1941 সালে বোস ব্রিটিশ নজরদারি থেকে দুঃসাহসিকভাবে পালিয়ে যান, প্রথমে জার্মানি এবং পরে জাপানে যান, যেখানে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার পূর্ণ স্বাধীনতার ডাক লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিল, কিন্তু 1945 সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর জাতিকে স্তব্ধ করে দেয়। 1945 সালের 18 আগস্ট কথিত বিমান দুর্ঘটনা নিয়ে ব্যাপক তদন্ত ও বিতর্ক হয়েছে। শাহনওয়াজ কমিটি, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন সহ বিভিন্ন তদন্ত চেষ্টা করেছে সত্য উদ্ঘাটন করতে। তাদের প্রচেষ্টা সত্ত্বেও তদন্তে প্রাপ্ত অসঙ্গতিগুলি অনেককে বিশ্বাস করতে বাধ্য করেছে যে নেতাজি দুর্ঘটনা থেকে বেঁচেছিলেন। বছর পর উত্তর প্রদেশের ফৈজাবাদ শহরে গুমনামি বাবা নামে এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটে। একান্তে বসবাসকারী এবং জনসাধারণের নজর এড়িয়ে চলা এই রহস্যময় ব্যক্তি কৌতূহলের উদ্রেক করে। তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি আর কেউ নন, স্বয়ং সুভাষচন্দ্র বোস। কিন্তু গুমনামি বাবা কে ছিলেন? তিনি কি সত্যিই ছদ্মবেশে নেতাজি ছিলেন? স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সাক্ষ্য এবং গল্পগুলি দেখায় যে তাদের মধ্যে একটি স্পষ্ট সাদৃশ্য ছিল, চেহারা এবং অভ্যাস উভয় ক্ষেত্রেই। 1985 সালে গুমনামি বাবার মৃত্যুর পর একটি ব্যক্তিগত জিনিসপত্রের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এই জিনিসগুলির মধ্যে ছবি, চিঠি এবং আইএনএ স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত ছিল, যা নেতাজির সাথে সংযোগের ইঙ্গিত দেয়। হস্তাক্ষর বিশ্লেষণ এবং ফরেনসিক গবেষণা পরিচালিত হয়, যা এই বিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে যে গুমনামি বাবা এবং নেতাজি একই ব্যক্তি। বিশেষজ্ঞরা হস্তাক্ষরের তুলনা করেন এবং অনেকেই সিদ্ধান্তে পৌঁছান যে নমুনাগুলি নেতাজির সঙ্গে মেলে। ব্যক্তিগত চিঠি, পরিবারের সদস্যদের সাথে ছবি, এমনকি বোসের বিখ্যাত গোলাকার চশমার একটি জোড়া গুমনামি বাবার জিনিসপত্রের মধ্যে পাওয়া গিয়েছিল। 1999 সালে ভারত সরকার নেতাজির রহস্যময় অন্তর্ধান তদন্তের জন্য মুখার্জি কমিশন গঠন করে। কমিশন গুমনামি বাবার সাথে সম্পর্কিত প্রমাণ এবং সাক্ষ্য পরীক্ষা করে। বিপুল পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও কমিশন সিদ্ধান্তে পৌঁছায় যে গুমনামি বাবা নেতাজি ছিলেন না, যা অনেককেই অসন্তুষ্ট করে। গুমনামি বাবার রহস্য মতামতকে বিভক্ত করেছে। সমর্থকরা যুক্তি দেন যে প্রমাণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেতাজি তার মিশন রক্ষার জন্য ছদ্মবেশে বেঁচেছিলেন। সন্দেহপ্রবণরা যদিও এই দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং প্রমাণের অভাবের ওপর জোর দেন। ঐতিহাসিক এবং পণ্ডিতরা এই আকর্ষণীয় সম্ভাবনা নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং গুমনামি বাবার কাহিনী আধুনিক ভারতের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। গুমনামি বাবা সত্যিই নেতাজি ছিলেন কিনা তা হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু সত্যের অনুসন্ধান তার উত্তরাধিকারকে জীবিত রাখে।
নেতাজির অপরাজে আত্মা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে, আমাদের স্বাধীনতার জন্য করা ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই চমকপ্রদ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি কি মনে করেন নেতাজি এবং গুমনামি বাবার রহস্য সম্পর্কে? মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। আরও আকর্ষণীয় ইতিহাসের গল্পের জন্য লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত জয় হিন্দ।